সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের 954তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো আল্লাহর কুদরতি এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে স্ত্রী অন্ধ হওয়ার কারণে কোটিপতি হয়ে গেলেন এক স্বামী, বউ অন্ধ হওয়ার কারণে স্বামী সাইদুল হয়ে গেলেন এক কোটিপতি। স্ত্রী অন্ধ হলে এমন স্ত্রীকে নিয়ে প্রতিটা স্বামী দুঃখ প্রকাশ করে। অন্ধ মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু অন্ধ মেয়েকে বিয়ে করে সাইদুল হয়ে গেলেন কোটি টাকার মালিক। লোকে গ্রামের ভাষায় বলে, আল্লাহ দেয় দন ছায় মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহর সম্পদ দিয়ে আপনার মন দেখে, আর এই সম্পদ কেড়ে নিতে আল্লাহর কতক্ষণ বা সময় লাগে। বন্ধুরা, আমি আজ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আল্লাহ তাকেই সম্পদ দেয় যিনি সম্পদের মূল্যায়ন করতে পারে। আল্লাহ তাকেই ক্ষমতা দেয় যিনি ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাকে মূল্যায়ন করতে পারে। আল্লাহ তাকেই ক্ষমতা দান করে। আমাদের এলাকাতে থাকা অনেক চেয়ারম্যান অথবা মেম্বার, ইনাদের দাপটে এলাকায় মানুষ বসবাস করে অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। আর আপনি একবার চিন্তা করে দেখেন যে এই মেম্বার, এই চেয়ারম্যান যদি কোনোভাবে দেশের প্রধানমন্ত্রী হতে পারত, তাহলে দেশের অবস্থা কী হতো? যে যতটুকু নেওয়ার ক্ষমতা আছে আল্লাহ তাকে ঠিক ততটুকুই দেয়। এটাই বাস্তব সত্য। বন্ধুরা, আপনার আজকে সাইদুলের গল্পটা শুনেন, খুবই ছোটোখাটো এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর রংপুরের ভাই সাইদুলকে, গল্পটা আজ থেকে অনেক বছর আগের পাওয়া একটা গল্প, আজ থেকে অনেক বছর আগের একটা গল্প। এই জন্য গল্পটা মনোযোগ দিয়ে শুনে গল্পে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমার যে বোনটা আছে সে বোন আমার আপন বোন না, সে হচ্ছে আমার চাচাতো বোন। আমার এই চাচাতো বোনের বয়স যখন প্রায় 1.5 বছরের কাছাকাছি, ওই সময় আমার চাচা মারা যায়। আমার চাচা ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়। আমার চাচা বৈদ্যুতিক কাজ করতো, এবং চাচা মারা যাবার পরে আমার চাচাতো যে বোনটা ছিল আলো তখন একমাত্র অনেকটাই অসুস্থ ছিল, অনেক রোগী ছিল। অনেকটা রোগাটে থাকার কারণে আমার চাচি দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল। একটা সময় আমার ওই চাচাতো বোনকে আমার মায়ের কোলে দিয়ে, আমার মায়ের কাছে দিয়ে আমার চাচি অন্যত্রে বিয়ে বসে চলে যায়। এরপরে চাচি আলোর কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। ছোটোবেলা থেকে আলো আমার বোন পরিচয়ে আমাদের পরিবারে বড় হয়। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া নদীর পাড়ের কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। নিম্ন মধ্যবিত্ত না, আসলে উচ্চ মধ্যবিত্ত বলা চলে। আমার বাবা পেশায় একজন গরুর খামারি। ওই নদীর পাড়ে আমার বাবার অনেক বড় একটা গরুর খামার আছে, এবং সেই খামারে প্রতি ঈদে আমার বাবা লক্ষ লক্ষ টাকার গরু বিক্রি করে। আমাদের খামারে অনেক মানুষ কাজ করে। আমি পরিবারের বড় থাকার কারণে আমাদের এলাকার মানুষজন আমাকে অনেক আদর স্নেহ এবং ভালোবাসে। ছোটোবেলা থেকে আমার আসলে পড়াশোনা করার খুব বেশি একটা সুযোগ হয়নি। আমার ছোটো ভাইটা মোটামুটি পড়াশোনা করেছে, এবং আমার যে ছোট বোনটা ছিল আলোর মাঝে একটু সমস্যা আছে। আমি জানি না কেন জন্ম হবার পরে আলোর বাবা মা ওর নাম আলো রেখেছে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আলোর একটা মারাত্মক ধরনের ঘটনা আছে। আলোর যখন 6 বছর বয়স, তখন আলো যখন 6 বছর বয়স, তখন আলো সম্পূর্ণভাবে আমাদের সাথে, আমার বোন পরিচয়ে আমাদের পরিবারেই থাকতো। 6 বছর বয়সে আলোর হঠাৎ করে টাইফয়েড জ্বর হয়, এবং টাইফয়েড হওয়ার পরে আলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। সেই সময় আমাদের এলাকাতে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল ছিল। এলাকা থেকে এমন কোনো ভালো স্বাস্থ্য ক্লিনিক ছিল না। একমাত্র সদর হসপিটাল ছাড়া অন্য কোথাও তেমন ভালো কোনো চিকিৎসা ছিল না। এবং আলোর বাবা মা না থাকার কারণে আলো আমার মায়ের কাছ থেকে সম্পূর্ণভাবে চিকিৎসা পায়নি। আলো খুবই অসুস্থ হয়ে পড়ে। আমার মা গাছের ছাল বাকল এটা ওইটা এনে আলোর চিকিৎসা করে। একটা পর্যায়ে আলো টাইফয়েডে আক্রান্ত হয়ে আলোর দুটো চোখ
মানে আলোর দুটো চোখই নষ্ট হয়ে যায়, দুটো চোখ নষ্ট হয়ে যায় এবং চোখের দৃষ্টি প্রায় 90% নষ্ট হয়ে যায়। 10% থাকে, ওই 10% দিয়ে আলো ঠিক তেমন কিছুই দেখতে পায় না। আমি তখন খুব দুঃখ করে বলি যে ওর বাবা মা ওর জন্মের পরে ওর নাম আলো কেন রেখেছিল। মায়ের মুখে শুনেছিলাম আমার চাচার বিয়ের বহু বছর পরে নাকি আলো দুনিয়াতে আসে, এই জন্য আমার চাচা চাচি খুব শখ করে ওর নাম আলো রাখে। আলো জন্মানোর পরে ওর বাবা মারা যায় এবং ওর মাও ওকে আমাদের বাড়িতে রেখে চলে যায়। সে আলোর দৃষ্টি হারিয়ে যায় টাইফয়েডের কারণে। একটা পর্যায়ে আলো হয়ে যায় দৃষ্টি প্রতিবন্ধী। এরকম দুঃখিত, এরকম কষ্টপ্রাপ্ত একটা মেয়ে আমাদের পরিবারে আছে। যাই হোক, আমার মা আলোকে খুব খারাপ কোনো চোখে দেখে না, আলোকে অনেক যত্ন করে, আদর করে এবং আমাদের পরিবারেই থেকে আলো আস্তে আস্তে করে বড় হচ্ছে। চোখে দেখতে পারে না, তেমন কোনো কাজকাম করতে পারে না। অনেক সময় দেখা যায় আমার আম্মা বাগান থেকে সবজি তুলে এনে, বিল থেকে সবজি তুলে এনে আলোর হাতে তুলে দেয়। আলো তখন ওই অন্ধভাবে যতটুকু পারে সবজি পরিষ্কার করে, ওইটুকু টুকিটাকি যেটা পারে ততটুকুই করে, তেমন কিছুই না। তো আমি কিন্তু আলোকে খুব ভালো দৃষ্টিতে দেখতাম, মানে ওর পোশাক আশাক কোনো কিছু লাগলে আমি বাইরে থেকে কিনে দিতাম এবং এভাবে আমি আলোকে দেখে শুনে বেড়াচ্ছিলাম। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় হয়ে যায় বলতে আমার বয়স তখন প্রায় 17 থেকে 18-র কাছাকাছি। আমি তখন টাগরা জওয়ান। আমিও আমার বাবার সাথে তখন আমার বাবার ওই গরুর ফার্মে আমিও তখন কাজ করি। একইভাবে আমার ছোটো ভাইও আমার সাথে বাবার গরুর ফার্মে খুব মনোযোগ দিয়ে কাজ করে। দুই ভাই মিলে আমার বাবার সাথে খুব ভালোভাবে আমরা কাজ করতেছি। তো আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, পড়াশোনা ছিল না। এই জন্য দেখা যায় যে আমি অনেক সময়, আমার ছোটো ভাই তো পড়াশোনা করতো, আমি আমার ছোটো ভাইয়ের কাছে এটা ওইটা পড়তাম, ছোটো ভাই আমাকে পড়াইতো। এটা আমার কাছে লজ্জা লাগতো না, ভালোই লাগতো যে নিজের ভাইয়ের কাছে আমি পড়তাম। এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী গ্রামের, পার্শ্ববর্তী একটা হিন্দু গ্রাম আছে, ওই হিন্দু গ্রামের একজন মহিলা আছে, নাম হচ্ছে সোনালী দিদি। তো সোনালী দিদির ছেলে মেয়ে তারা সবাই বিদেশে থাকে, কানাডায় থাকে। তো সোনালী দিদি দেশে একা থাকে, তিনি একা থাকে এবং তিনার মোটামুটি অনেক সয় সম্পত্তি আছে। এই দিদি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসলে আলোর জন্য এটা ওইটা অনেক ধরনের খাবার নিয়ে আসতো এবং তিনি আলোকে অনেক পছন্দ করতো। শুধু তিনি না, আমাদের গ্রামের প্রায় সব মানুষগুলোই আলোকে অনেক ভালোবাসতো, কারণ আলো ছিল দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পেত না। এছাড়া ওর বাবা মা কেউ ছিল না, যার জন্য সবাই আলোকে অনেক সাহায্য সহযোগিতা করতো। একটা পর্যায়ে আলো প্রায় একেবারে যুবতী হয়ে ওঠে, বিয়ের বয়স হয়ে যায় এবং বিয়ের বয়স হয়ে গেলে পরে আমার আম্মা আলোকে নিয়ে খুব টেনশন করতে শুরু করে। এক কথায় আমরা আলোকে সেই ছোটোবেলা থেকে আমাদের পরিবারেই পেলে পুষে বড় করতেছি। তার উপরে এখন যদি আলো এই অবস্থার ভিতর আলোকে বিয়ে দিতে হলেও অনেক বেশি টাকার প্রয়োজন এবং মানুষের মুখে, লোকমুখে যেটা শুনি, আলোর বাবা নাকি আমার বাবার কাছে সম্পদ পায়। আমার দাদার তো 2 ভাই ছিল, আমার দাদার 2 সন্তান ছিল, এক হচ্ছে আমার বাবা আর এক হচ্ছে আমার কাকা। তো কাকা যেহেতু মারা গেছে, কাকার সয় সম্পত্তি কিন্তু সব কিছুর মালিক কিন্তু হিসাব করলে আলো হয়ে গেল। এখন আমার আম্মার কথা হচ্ছে, তাহলে আলো যদি সম্পত্তির ভাগ চায়, এলাকার মানুষ অনেকের মুখে এটা আলোচনা চলতেছে যে আমার আব্বা আলোর সম্পদ ভোগ করে খাচ্ছে, আমার আব্বা ভোগ করে খাচ্ছে এবং আলোর সম্পদ বিক্রি করে আমার বাবা যাতে আলোকে বিয়ে দিয়ে দেয়। এই নিয়ে গ্রামের অনেকের মুখে অনেক ধরনের কথাবার্তা শুনতেছি। আমার মা এইটা শোনার পরে, আলো আমার বাবার কাছে সম্পদ পাবে এটা জানার পরে আমার মা হঠাৎ করে আলোর উপরে অনেক বিগড়ে গেল। যে আলোকে মোটামুটি আমার মা 50% হলেও ভালোবাসতো, সেই আলোকে আমার মা এখন 1%ও ভালোবাসে না। আলোর জীবনে নেমে আসে এক দুর্বিষহ অন্ধকার। আলো কিন্তু কখনোই কোনোদিন আমাদের কাছে তার সম্পত্তির কোনো ভাগ চায় নাই। আমাদের কাছে সম্পত্তি পাবে বা কি পাবে না পাবে এই নিয়ে তার কোনোদিনও কোনো রকমের চিন্তা ভাবনা ছিল না, এগুলো সে কখনোই বলতো না। কিন্তু গ্রামের মানুষের কথা শুনে আমার মায়ের ভিতর এক ধরনের ভয় কাজ করতে শুরু করে। আমার মা মনে করে একটা সময় গ্রামের সব মানুষ মিলে আলোকে ধরে আমার বাবা আলোর কাছে যে বাবার কাছে আলো যে সম্পদ পাবে, সেই সম্পদ গ্রামবাসী আলোকে ধরে আমার বাবার কাছ থেকে উদ্ধার করবে। এই ভয়ে আমার মা তখন আলোর উপরে টর্চার শুরু করে এবং টর্চার বলতে মানসিক টর্চার, যেই টর্চার কেউ দেখতো না, অত্যাচার কেউ দেখতো না, ঘরের ভিতর রেখে আলোর উপর এরকম করে যখন অত্যাচার অবিচার করতে থাকে, আমার তখন নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়
যে এই মেয়ের জীবনটা এত দুঃখ কষ্ট যন্ত্রণায় কাটে, তার আশেপাশে কেউ নাই, কেউ যে তাকে সাহায্য করবে অথবা কেউ তার হাত ধরবে। এই মেয়েটা খুবই কান্নাকাটি করে রাত জেগে আলো তাহাজ্জুদের নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো এবং মোটামুটি অনেকটাই ধার্মিক টাইপের একটা মেয়ে ছিল। আলো কিন্তু দেখতে শুনতেও যে খুব খারাপ ছিল তাও কিন্তু না, মোটামুটি দেখতে শুনতে আলোর চেহারা ভালোই ছিল। কিন্তু দেখতে শুনতে ভালো হয়ে কী হবে, আলো তো এই পৃথিবীতে এক অন্ধকার জীবনযাপন করছে। আমার অনেক খারাপ লাগে আমার এই চাচাতো বোনটার জন্য, কিন্তু মায়ের কথার উপরে কোনো কথা বলতেও পারি না। মায়ের কথার উপরে কথা বলতে গেলেই মা তখন আমার উপরে খুবভাবে ক্ষেপে যায়, আমাকে তেড়িয়ে আসে মারার জন্য। আমার সাথে মা খারাপ ব্যবহার করে। আমি বুঝতে পারি না যে আলোর ভাই হয়ে আমি আলোর জন্য কি করতে পারবো। ভিতরে এক পৃথিবী পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমার সময়গুলো তখন কাটে। আমি দেখি ও কষ্টে থাকে, ও যন্ত্রণায় থাকে এবং বিয়ের বয়স হয়ে গেছে, ওর বিয়ে নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নাই। এবং আমার মা একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম আলোকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে, যে আমাদের পরিবার থেকে যাতে ও মারা যায় এমন কিছু করতেছে। আমার মা ওকে সবসময়, আমার খুব খারাপ লাগে বলতে কিন্তু বাস্তবতার জন্য বলতে হচ্ছে, খাবারের সাথে পাথর মিশিয়ে দিত, খাবারের সাথে কংক্রিট মিশিয়ে দিত এবং আমাদের পরিবারের যে পচা খাবারগুলো ছিল যেটা কেউ মুখে দিত না, এই পচা খাবারগুলো আমার মা আলোকে খেতে দিত। খুব খারাপ লাগতো অনেক সময়। আলো নাকে গন্ধ পাইতো, কিন্তু গন্ধ পাওয়ার পরেও আলো খাবার খাইতো। গোপনে গোপনে বসে মেয়েটা কান্না করতো। নিজের কাছে অনেক খারাপ লাগতো কিন্তু কিছুই করার ছিল না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমার মায়ের কাছে দুপুরবেলা শুনতে পেলাম আগামীকালকে সকালবেলা নাকি সোনালি দিদি, মানে হিন্দু মহিলা আমাদের বাড়িতে আসবে, তিনি আলোকে নিয়ে যাবে। মা এটা বললো। মা এটা বলার পরে আমি খুব অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম যে মা এটা কী ধরনের কথা, সোনালি দিদি আলোকে কেন নিয়ে যাবে? আলো হচ্ছে আমার চাচাতো বোন, আমাদের বাড়িতে থাকে, তা ওকে সোনালি দিদি নিয়ে যাবে কেন? আমার মা মুহূর্তের মধ্যে আমার উপরে খুব ক্ষেপে গেল এবং রেগে বেগে আমাকে বলতেছে, তুই আলোর পক্ষে এত সাফাই গাস কেন? আলোর পক্ষে তোরও তো সাফাই গাওয়ার কী আছে? তুই কি জানিস না কয়েকদিন পরে গ্রামবাসীরা সবাই মিলে আলোকে ধরে আলোকে নিয়ে আমাদের সয় সম্পত্তি সব অর্ধেক ভাগ করে ফেলবে। এর চেয়েও ভালো মেয়েটা হিন্দু পরিবারে চলে যাক এবং সোনালি দিদি ওকে নিয়ে ওরে কী করবে না করবে তিনিই ভালো জানে, আমরা আলোকে সেখানে দিয়ে দিব। আমার তখন খুব খারাপ লাগতেছিল আমার মায়ের কথাবার্তা শুনে, যে আমার মা এটা কী ধরনের কথা বলে, আলো একটা হিন্দু পরিবারে চলে যাবে, ওখানে আলো থাকবে। এটা আমার ভিতরটায় তখন খুব কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট তখন মনের মাঝে বাসা বাঁধে। কিন্তু আমি আমার মাকে কোনো সময় কোনো কিছু বোঝাতে পারি না, কারণ আমি যদি মাকে একটা কথা বলি মা এটার নেগেটিভটা খুব বড় করে দাঁড়া করায় এবং এক পর্যায়ে আমার আব্বার কাছে বিচার দিতে থাকে। আব্বাও তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। রাত তখন আসলো, রাত আসার পরে আলো তখন ঘুমাচ্ছে না, কখনো এদিকে ওইদিকে ঘোরাফেরা করতেছে। ওর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে আছি দূর থেকে এবং তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছি, মানুষের জীবন কষ্টের হয় জানি, মানুষের জীবন দুঃখের হয় জানি, কিন্তু এতটা দুঃখ আর কষ্টেও যে কারো জীবন হতে পারে এটা আলোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না। আলো এই পৃথিবীতে একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছে, যে কিনা 3 বেলায় 1 বেলা খাবার যদিও পায় তবে সেই খাবারগুলো পচা খাবার। আমি অনেক দিন চেষ্টা করি বাজার থেকে এটা ওইটা এনে গোপনে চুরি করে আলোর হাতে দেওয়ার জন্য, কিন্তু ভয় পাই মা যদি কোনোভাবে একবার দেখে ফেলে তাহলে আর আমার বাঁচার আর কোনো উপায় নাই, আমার কোনো রক্ষা নাই, মা আমাকে জিন্দা কবর দিয়ে ফেলবে। এই জন্য খুব ভয়ও লাগে। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আলোর জন্য কোনো কিছু করতে পারি না। আস্তে আস্তে করে রাতটা পোহাচ্ছে, রাতটা যখন কেটে যাচ্ছে, সকালের কিচিমিচি সূর্য ওঠার সাথে সাথে আমার মা তখন আলোর ব্যাগপত্র সব কিছু রেডি করতে শুরু করলো। আমি মারে বললাম যে মা তুমি কি সত্যি সত্যি আলোকে পাঠাই দিবা, আলোকে আমাদের বাড়ি থেকে চলে যাবে? আমার তো কোনো বোন নেই, ছোটোবেলা থেকে তো আলো তো আমাদের সাথেই বড় হচ্ছে, আমার বোন হিসাবে আলো আমাদের বাড়িতে থাকুক না, তাতে কী হয়েছে? আমার আম্মা তখন বলে, আলো আমাদের পরিবারে যদি থাকে আমরা একটা মহা বিপদে পড়ে যাব, আমরা একটা মহা বিপদে পড়ব। আগে পরে আলো তার সম্পদ দাবি করবে, আমাদেরকে তার সম্পদ দিয়ে দিতে হবে। এই জন্য এটা আমরা কখনোই করব না, আলোকে যত দ্রুত পারি আমরা এই বাড়ি থেকে বিদায় করব। একইভাবে আমার মা তখন আলোকে আমাদের বাড়ি থেকে বিদায় করে দিল। সকালবেলা সোনালি দিদি আসলো, এসে আলোকে সাথে করে নিয়ে সোনালি দিদি তার বাড়িতে আলোকে নিয়ে চলে গেল। তো আলো চলে যাওয়ার পরে আমি তখন আমার আম্মুর সাথে আব্বুর সাথে আমার ছোটো ভাই মিলে পরিবারে আছি। আলোর জন্য খুব খারাপ লাগে, মাঝে মাঝে সোনালি দিদির বাড়িতে আলোকে দেখতে যাই,
তো এইভাবে আলো প্রায় 1.5 বৎসরের মতো সোনালী দিদির বাড়িতে থাকে। আর এই 1.5 বৎসরে আমার মা আমার বাবার যে সম্পত্তিগুলো ছিল এগুলো কখনো আমার আম্মার নামে নেয়। আমার আম্মার নামে নেওয়ার পরে আমার আম্মা এই সম্পত্তিগুলো আমার মামা আছে আমার বড় মামাকে দিয়ে দেয় আমাদের টোটাল সম্পত্তিটা। আর আমাদের পরিবারটা এরকম ছিল যে আমার মা যা বলবে তাই হবে। আমার আব্বার কথার কোনো মূল্য ছিল না। আমার আব্বার কথার কোনো রকমের মূল্যায়ন আমার আম্মা করতো না, এবং এজন্য আমার আব্বা খুব বেশি কথা বলতোও না, বেশিরভাগ সময় চুপ করে থাকতো। কারণ মায়ের কথার উপরে কথা বললে আমার আব্বার অস্তিত্ব থাকবে না। মাকে খুব ভয় পাইতো আমার বাবা। তো যার জন্য আমার বাবার কাছ থেকে সব সম্পত্তিগুলো নিয়ে আমার মা তখন কী করলো, এই সকল সম্পত্তি আমার মামার নামে দিয়ে রাখলো। মানে একটা জায়গার 3টা দলিল করলো। তো একটা জায়গার যেহেতু 3টা দলিল হয়ে গেল, তো এই জমিগুলো তো আর চাইলেও আলো ফিরেই নিতে পারবে না। আমার আম্মার চিন্তাভাবনা হচ্ছে এইটা। তো এই বলে আলো তখন প্রায় 1.5 বৎসরের মতো ওই সোনালী দিদির বাড়িতেই থাকতেছে। সোনালী দিদির বাড়িতে থাকতেছে এবং সোনালী দিদিও আলোকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না। সোনালী দিদির বাড়িতে 2টা কাজের মেয়ে রাখা আছে, এবং এই 2টা কাজের মেয়ে হিন্দু ধর্মের মেয়ে। 2টা হিন্দু ধর্মের মেয়ে কাজের লোক রাখা আছে, এবং আলো সেই হিন্দু পরিবারেই থাকতেছে। আমি মাঝে মাঝে লোকমুখে শুনতে পাই আলো নাকি ফজরের আগে ঘুম থেকে উঠে ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ে। আলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হিন্দুর হাতের রাঁধা আলোর খাওয়া লাগতেছে। এবং ওই সোনালী দিদিও আলোকে খুব আদর ভালোবাসা দিয়ে ওনার পরিবারে রেখেছে। আলো তার মতো করে তার ধর্ম পালন করে। ওর ধর্ম পালনের ক্ষেত্রে সোনালী দিদি কোনো রকমের বাধা বিনিগ্রতা করে না। আমি এও শুনেছিলাম যে সকালবেলা আলো নাকি কোরআন তেলাওয়াত করতো, এবং এই নিয়ে হিন্দু পরিবারের অন্য মানুষগুলো এটা নিয়ে সোনালী দিদির সাথে অনেক কথা কাটাকাটিও করে। কিন্তু সোনালী দিদি সাফ কথা জানিয়ে দেয় যে আলো ওর ধর্ম পালন করবে, ও ওর মতো থাকবে, ওকে কেউ বাধা দিতে পারবে না। যার জন্য ওকে আর কেউ বাধা দেয় না। আলো আলোর মতো করে তার ধর্ম প্রচার করে বেড়াচ্ছে ওই হিন্দু পরিবারে। এরকম করে প্রায় 1.5-2 বছরের মতো কেটে গেল, এবং সোনালী দিদিও আলোকে নিজের মেয়ের মতো করে সবার কাছে পরিচয় করাই দিল। একটা পর্যায়ে তিনি আলোকে বলল যে আলো, তুমি এই পরিবারেই থাকো, তুমি এখানেই থাকো। তিনি তার মেয়েদের কাছে চলে যাবে। ওনার মেয়েরা কানাডায় থাকে, ছেলে মেয়ে কানাডায় থাকে। সোনালী দিদি তার ছেলে মেয়ের কাছে চলে যাবে, এবং তিনি হয়তো এই দেশে আসবেও আবার নাও আসতে পারে। এই জন্য তিনি তার যত সয় সম্পত্তি আছে টোটাল সয় সম্পত্তি আলোকে বুঝিয়ে দিল। যে সমস্ত সয় সম্পত্তি আলোকে বুঝিয়ে দিয়া বলল যে তুমি আমার পরিবারে থাকবা, তুমি আমার মেয়ে হিসাবে বাংলাদেশের আমার সব কিছু তুমি দেখাশোনা করবা। এই বলে 2 বছর পরে সোনালী দিদি তখন তার ছেলে মেয়ের কাছে কানাডার দেশে চলে যায়। এবং কানাডা চলে যাওয়ার পরে আলো তখন ওই পরিবারেই থাকতেছে, কারণ প্রচুর ফসল উঠতেছে, ফসল থেকে আলো টাকা পাচ্ছে, এবং সেই টাকা দিয়ে 2টা কাজের মেয়ের বেতন দেওয়া হচ্ছে, এবং আলো সেই পরিবারে কর্তৃক হিসাবে থেকে যাচ্ছে। সোনালী দিদি বিভিন্নভাবে আলোর খোঁজ খবর নিচ্ছে কানাডায় বসে। এরই মাঝে হঠাৎ করে লোক মারফতে একটা কথা শুনতে শুরু হয়। মানে সবার মুখে মুখে একটা জিনিস ছড়িয়ে পড়ে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা জানি না, তবে লোকমুখে শুনতে পাই সোনালী দিদি তার যে সয় সম্পত্তি ছিল বাংলাদেশে, তার যে জমি জমা ছিল, জায়গা সম্পত্তি ছিল, এই সব কিছুই নাকি আলোর নামে লিখে দিয়ে গেছে। এই রকম একটা কথা লোকের মুখে শুনতে পাচ্ছিলাম যে সোনালী দিদি তার সমস্ত সম্পত্তি আলোকে লিখে দিয়ে গেছে। এবং আমাদের সোনালী দিদির যেই সম্পত্তি আছে, মানে সোনালী দিদির যত সয় সম্পত্তি আছে, আমাদের পুরো গ্রামবাসীরও তত সম্পত্তি নাই। তিনি একাই অনেক সম্পত্তির মালিক, এবং তিনার যে বাপ দাদারা ছিল তারা ছিল ওই গ্রামেরই রাজা। মানে তারা এই গ্রাম থেকে আপনার যেই কি বলে এটা উঠাইতো, আসিল করতো, গ্রামের কাছ থেকে চাঁদা উঠে বড় বড় রাজাদেরকে দিত। তো তিনারা ওই এলাকার রাজা ছিলেন। তো রাজা থাকার কারণে তাদের প্রচুর সয় সম্পত্তি, মানে অনেক জায়গায় সম্পত্তি। তো কোটি কোটি টাকার সম্পদ শুনতে পেলাম। এই কোটি কোটি টাকার সমস্ত সম্পদ নাকি আলোর নামে তিনি লিখে দিয়ে গেছে। তো এটা আস্তে আস্তে করে 1 কান 2 কান করতে করতে কথাগুলো তখন আস্তে আস্তে করে মানুষের কানে ছড়াচ্ছিল। এবং আমার মাও তখন বিষয়টা বুঝতে পারলো যে আলোর নামে সোনালী দিদি সম্পদ লিখে দিয়ে গেছে, এবং তিনি হিন্দু ধর্মের কিছু বড় বড় পণ্ডিতদেরকে বলে গেছে যাতে মুসলিম সম্প্রদায়ের একটা ভালো ছেলে দেখে আলোকে বিয়ে দিয়ে দেয়। এই কথাও তিনি বলে গেছে, টাকা পয়সা যা লাগে তিনি পাঠাবে বা তিনি দিবে। এটা শোনার পরে তো আমার মায়ের ভিতরে এক ধরনের লোভ ঢুকে গেল। যে কী ব্যাপার, আলো তো এখন বড়লোক হয়ে গেল। একদিন হঠাৎ করে কোনো কথা নাই বার্তা না আমার মা গিয়ে আলোকে ওই পরিবার থেকে নিয়ে আসছে, মানে হিন্দু ওই বাড়ি থেকে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে।
এবং আনার পরে আমার মা তখন চিৎকার করে করে বলতেছে, হ্যাঁ আমি ওদের পরিবারে পাঠাইছি আমার মেয়েটারে দেখাশোনা করে নাই, ওই মহিলা আমার মেয়েটাকে ওই বাড়িতে রেখে চলে গেছে, আমার মেয়েটা অন্ধ একটা মেয়ে, ওকে নিজের খাবার নিজে খাইতে পারে, ওকে নিজের গোসল নিজে করতে পারে, আমার মেয়েটার এরকম একটা বাড়িতে রেখে মহিলাটা চলে গেছে, এটা তো ভালো না, আমার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। এই কথা বলে আমার মা তখন সবাইকে বুঝাইলো এবং আলোর প্রতি একটা আলগা ভালোবাসা, আলগা প্রীতি দেখাইলো। এই আলগা প্রীতি আর আলগা ভালোবাসা দেখিয়ে আমার মা তখন আলোকে আমাদের পরিবারে এনে আবার আলোর প্রতি খুবভাবে যত্নশীল। আলো কী খাবে প্রসব সে জিজ্ঞেস করে সকালবেলা, মা তুই কী খাবি, কী রান্না করব, তোর কী খাইতে ইচ্ছে করে। এবং যেই মা আলোর মুখে পচা খাবার তুলে দিত, 3 বেলা 1 বেলা খাবার দিত তাও পচা, আমি খুব খেয়াল করে দেখলাম যে আমার সেই মায়ে আলো কী খাবে না খাবে আমাদেরকে খাবার দেওয়ার আগে আলোকে খাবার দিত। আমার কাছে বিষয়টা তখন ভালোই লাগতেছিল, খুব বেশি খারাপ না। এরকম করে হিন্দু পাড়ার 2জন পণ্ডিত আমাদের বাড়িতে এসে আমার আম্মাকে বললো, আপনি যে আলোকে নিয়ে আসলেন ঠিকই আছে, আলোর প্রতি আপনার অধিকার আছে, আলো আপনাদের পরিবারের মেয়ে, আপনাদের বংশের মেয়ে, এই জন্য আপনারা নিয়ে আসছেন, কোনো ওদিকে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সোনালি দিদি তো কানাডা থেকে আমাদেরকে বলতেছিল আমরা যাতে একটা ভালো মুসলিম ছেলে দেখে আমরা আলোকে বিয়ে দিয়ে দিই, এ বিষয়ে আপনি কি বলবেন। আমার আম্মা তখন বলতেছে, আলোর যদি বিয়ে দিতে হয় তাহলে আমি বিয়ে দিব, আপনারা কেন আলোর বিয়ে নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আপনাদের ধর্মের চিন্তা করেন, আমার ধর্মের মেয়েকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এই বলে ওই হিন্দু দাতাদেরকে ধমক দিয়ে আমার মা তখন আমাদের বাড়ি থেকে পাঠিয়ে দেয়। 2 দিন পরে আমার মা এমন এক সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তের কথা শোনার পরে আমার মাথা থেকে মনে হয় চুলগুলো আলাদা হয়ে গেল। আমার মা আমার বাবার সাথে সিদ্ধান্ত নিল যে আমার মা আমার কাছে আলোকে বিয়ে দিবে। আমার মা আব্বার সাথে এটা আলোচনা করলো। আমার আব্বার সাথে আলোচনা করা আর না করার মাঝে কোনো পার্থক্য নাই। আমার আব্বাকে আমার মা যেটা বলবে আমার আব্বা সেটাই ইয়েস, আমার আব্বার কোনো নো নাই। এরপরে একদিন পরে আমার মা একদিন রাতের বেলায় আমাকে ডেকে উঠানের মধ্যে নিয়ে, আমাদের উঠানে অনেক বড় একটা আম গাছ আছে, আম গাছের নিচে চেয়ারের মধ্যে আমার নিয়ে বসছে। বসে বলতেছে, বাবারে এই দুনিয়াতে সম্পদ বড় জিনিস, যাদের ধন সম্পদ আছে তারা এই পৃথিবীর বাদশাহ, তাদের কাছে সব কিছুই হার মানে। দেখ আমি অনেক খোঁজখবর নিয়েছি এবং খোঁজখবর নিয়ে যেটা বুঝেছি যে আলোর নামে ওই হিন্দু পাড়ার সমস্ত সয় সম্পত্তিগুলো, মানে ওই সোনালি দিদির সমস্ত সয় সম্পত্তি আলোর নামে লিখে দিয়েছে। সব কিছুর মালিক আলো, সো তোকে আমি আলোকে বিয়ে করাবো, তুই আলোকে বিয়ে কর। আমি আমার আম্মার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি আমাকে আলোকে বিয়ে করাবো? আমার মা বলে হ্যাঁ। আমিও তখন এটাই চিন্তা করলাম যে আলোর সম্পদ থাকুক বা না থাকুক এটা তো বড় কথা না, কিন্তু আমি যদি আলোকে বিয়ে করতে পারি অন্তত আলো তার জীবনে একটু সুখ শান্তি পাবে, একটু ভালোবাসা পাবে। এটা চিন্তা ভাবনা করে সম্পদের লোভে না পড়ে আমি তখন আমার আম্মারে বললাম যে আম্মা আমি আলোকে বিয়ে করার জন্য রাজি আছি। এই কথা আম্মাকে বলার পর আমার আম্মা খুব গোপনীয়ভাবে বাড়ির লোকজনকে জানিয়ে তখন আলোকে আমার কাছে বিয়ে দিল। এবং এটাতে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমার মায়ের সুনাম গাইল, আমার আম্মার প্রশংসা করলো। সবাই বলল যে এরকম মহিলা সারা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, যে কিনা তার এরকম ভালো একটা ছেলের হাতে আলোর মতো অন্ধ একটা মেয়েকে তুলে দিয়েছে। এটা শোনার পরে সবাই আমার আম্মাকে অনেক প্রশংসা করতেছে, অনেক ভালো বলতেছে। এরকমভাবে আমি তখন আলোকে নিয়ে আছি, খুব ভালোভাবে আছি। এবং কানাডা থেকে যখন ওই সোনালি দিদি শুনতে পেয়েছে যে আমি আলোকে বিয়ে করেছি, তিনিও অত্যাধিক খুশি হয়েছে, তিনিও এখান থেকে অনেক খুশি হয়েছে। খুশি হবার পরে এরকম করে প্রায় 6 মাসের মতো কেটে যায় এবং 6 মাসে আলোর গর্ভে কোনো সন্তান আসেনি। কেন আসেনি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো ও যদিও একবার বেবি কনসেপ্ট করেছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। আর আমি যখন বিয়ের আগে আমার আসলে আলোর প্রতি ওই ফিলিংসটা আসে না যেটা বউয়ের প্রতি স্বামীর আসে। এই ধরনের কোনো অনুভূতি বা ফিলিংস আমার আসে না। এমনি আলোকে দেখতে ভালো, চাচাতো বোন, ওই জিনিসটাই আমার ভিতরে সবসময় কাজ করে। ওর সাথে শারীরিক সম্পর্ক করা বা বউ হিসাবে বউকে জড়িয়ে ধরে ঘুমানো, এই জিনিসগুলো আসলে আমার মাঝে খুব বেশি একটা দেখা দেয় না। আমি ওকে দূর থেকে দেখতে পাই, আমার চাচাতো বোন এখন ভালো আছে, শান্তিতে আছে, জাস্ট অতটুকুই, আর কোনো কিছু না। এরকম করে প্রায় 6 মাসের মতো আমি ওর সাথে সংসার করি। 6 মাস পরে আমার আম্মা তখন বলতেছে, হিন্দু পাড়ার জায়গা থাকে তো লাভ নাই, আলোর কাছ থেকে দলিল নিয়া এই জায়গাগুলো আস্তে আস্তে বিক্রি করে ফেল। জায়গাগুলো বিক্রি করে হিন্দু পাড়ার জায়গা বিক্রি করে আমরা আমাদের এদিকে জায়গা কিনবো, অথবা শহরে বন্দরে একটু জায়গা কিন, রংপুর শহরের দিকে, ঢাকা শহরের দিকে জায়গা কিনলে ওই জায়গাগুলোর অনেক ডিমান্ড,
মানে অনেক ডিমান্ড হয়, এগুলো অনেক ভালো টাকায় বিক্রি করা যায়। তুই একটা কাজ কর, তুই ঢাকা শহরের দিকে বাড়ি কিন, এরকম করে আলোর জায়গাগুলো বিক্রি করে ফেল। তো 6 মাস পর আম্মা আমাকে এটা বলতেছে। তো আমি বললাম, মা, সোনালী দিদির মতো একটা মহিলা আলোকে সম্পত্তি দিয়ে গেছে, এই সম্পত্তি আমি বিক্রি করব কেন? এই সম্পত্তি আমার বিক্রি করার কোনো প্রয়োজন নাই, এটা আমি বিক্রি করব কেন? এটা কানার ধন। আমার আম্মা বলে, কানার ধন মানে? তোরে যেটা বলছি সেটাই কর, সম্পদ বিক্রি করাই লাগবে। আমার আম্মা তখন আমাকে ধমকাধমকি করে। বলেইছি তো, আমার আম্মা ছিল আমাদের পরিবারের একমাত্র কর্তৃক, আম্মা যেটা বলবে সেটাই হবে। তো ঠিক আছে, আম্মার কথাবার্তা মতো আমি তখন বললাম যে ওকে ফাইন, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এইভাবে মায়ের সাথে কথাবার্তা বলার পরে তখন আমি আলোকে নিয়ে আমাদের এলাকা বলতে আমাদের এলাকা থেকে মোটামুটি দূরে একজন উকিলের কাছে যাই, মানে সম্পদ বিক্রি করার জন্য। আসলে আমি আগেই বলেছিলাম যে আমি পড়াশোনায় খুবই দুর্বল, আমি পড়াশোনা করি নাই, এবং আমার মাও তো পড়াশোনা করেনি। আমরা শুধু লোকমারফতে শুনে আসছে যে আলোর নামে অগাধ সয় সম্পত্তি। সেখানে যাওয়ার পরে সেই উকিলের সাথে কথা বললাম। উকিল তখন বলল, ওনার নামে যে দলিল দিয়েছে, দলিলের কোনো কপি আছে? তো আলোরকে জিজ্ঞেস করলাম। আলো বলে, না, আমার উনি এরকম কোনো দলিলের কপি টফি কোনো কিছু দেওয়া যায় নাই। তো এরপরে যে জায়গার মৌজা একটা মানে সিট বের করতে, ওইটা বের করলাম। বের করার পরে আমার মা 8,000 টাকা দিল। 8,000 টাকা দেওয়ার পরে তখন ওই উকিল যাচাই বাছাই করে যেটা বের করলো, তিনি বলে আলোর নামে কোনো সম্পত্তি ওই মহিলা দিয়ে যায়নি, মানে সোনালী দিদি আলোর নামে কোনো সম্পদ দিয়ে যায়নি। এবং সোনালী দিদি তার যে সম্পদগুলো ছিল, এই সবগুলো সম্পদ তিনি তিনার পাড়ায় যে মন্দির ছিল, মন্দিরের নামে দান করে গেছে। আলোর নামে 1 বিঘা সম্পত্তিও দেয়নি। এটা শুনে তো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আয় হায়, মানে আমিও তখন একরকম আমার মায়ের মতো আমার ভিতরেও তখন সম্পত্তির একটা লোভ ঢুকে গেল। এবং এটা যখন জানতে পারলাম যে আলোর ভিতরে, আলোর কাছে আলোর নামে 1 বিন্দু পরিমাণের সম্পত্তি সোনালী দিয়ে যায় নাই, তিনি তার সমস্ত সয় সম্পত্তিগুলা তার পাড়ার মন্দিরে দান করে গেছে। আমার মনে হয় তখন আমার কলিজাটা ভেঙে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে, আমি কাউকে বুঝাইতে পারবো না। আমি কান্নাই করে দিলাম। কান্না করে আলোকে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে ফিরতেছি, বাড়ির দিকে রওনা দিতেছি। এবং মনের ভিতরে প্রচণ্ড রাগ, অভিমান, ক্ষোভ কাজ করতেছে যে এরকম একটা অন্ধ মেয়েকে আমি বিয়ে করলাম, যাকে বিয়ে করে আমি কিছুই পাইলাম না। হঠাৎ করে আমার ভিতরে এক ধরনের পরিবর্তন কাজ করে। আলোর প্রতি যে আমার সহানুভূতি ছিল, এটা সম্পূর্ণভাবে তিলে তিলে কেমন করে জানি কেটে যাচ্ছিল। বাড়িতে আসার পরে আমি আম্মার সাথে গালাগালি করতে শুরু করলাম, আম্মার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলাম। তুমি বেশি পাকনামি করেছো, তোমার চালাকির কারণে আমি ধরা খাইছি, আলোর নামে কোনো সয় সম্পত্তি নাই, আলোর নামে কোনো কিছুই নাই, এবং সবই বুকাস। আমার আম্মা বলে, কি বললি? ওমকে বলছে, তোমাকে বলছে, তোমাকে বলছে। আমি বলি, তুমি অমুক তমুকের কথা শুনে আমার কাছে আলোরে বিয়ে দিয়ে দিলা, অথচ যাচাই করলো না। এখন যে 8,000 টাকা দিয়ে যাচাই করলা, এই 8,000 টাকা দিয়ে তুমি যদি আগে পরীক্ষা করতা তাহলে তো বুঝতা আলোর নামে যে কোনো সম্পত্তি নাই। আমার মায়ের মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। মুহূর্তের মধ্যে যে আলোকে আমার মা মাথায় করে রাখতো, সেই আলোকে ঘরের ভিতর ঢুকিয়ে আমার মা এলো পাতারিকভাবে মারতে শুরু করলো, পিটাইতে শুরু করলো। আমার ভিতরে তখন খুবই খারাপ লাগা কাজ করতেছে, যা মারছে তো মারক, ওর ভাগ্য এরকম কেন। আমিও তখন বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির পাশেই একটা আম বাগান আছে, আম বাগানে গিয়ে মন খারাপ করে বসে আছি। মাগরিবের পরে আসার পরে দেখি আলোরে এমন মারাই আমার আম্মা মারছে, আলোর পুরো শরীর একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে এই মেয়ে রাতের বেলায় তার চিল্লা চেঁচামেচিতে তো আমি ঘুমাইতে পারবো না। আমি তখন পাড়ার দোকানে গেলাম, গিয়ে ওইখান থেকে আমি ব্যথার ওষুধ নিয়ে আসলাম। ব্যথার ওষুধ এনে ওরে দিলাম যে ব্যথার ওষুধ খা। খালি পেটে ওর সম্ভবত ব্যথার ওষুধ খেয়ে ফেলেছে। কি হয়েছে না হয়েছে আমি জানি না, রাতের বেলায় ওর চিৎকার চেঁচামেচি আরও বেশি শুরু হয়ে গেল। আমি সেদিন আর ওর সাথে ঘুমাইলাম না, আমি পাশের রুমে ঘুমাইছে, ও একাই ঘুমাইছে। ওর চিৎকার চেঁচামেচিতে বাড়ির কোনো মানুষ ঘুমাইতে পারে নাই। এবং সকালবেলা আমার মা ওকে এমন কিছু, মানে এমন একটা জিনিস দিয়ে খাবার দেয় যেটার কথা আমি বলতে পারবো না। তো এটা দেখার পর আমার কাছে খারাপ লাগে। আমি তখন প্লেটটা টান দিই, আমি বলি, মা, এটা দিয়ে খাবার দিতেছে। আমার মা বলে, ও তো কানা, দেখবো না, খাই ফেলবো। আমি বলি, ছি মা, এটা করো না, ও কানা হোক, কিন্তু আল্লাহ তো দেখতেছে, দিও না। আমি আম্মার কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিলাম। নেওয়ার পর আমি তখন মারে বললাম, মা, সম্পত্তির লোভে তুমি পাগল হয়ে গেছো, যা হবার তা হয়েছে, বাদ দাও। আমিও মনেরে বুঝাই, তুমিও বুঝাও। যেহেতু তুমি গ্রামের মানুষের কাছে এত বড় মুখ করে কথা বলে আলোকে আমাকে বিয়ে করাইছো, এখন যদি তুমি আলোর উপরে টর্চার করো এবং আমি যদি আলোকে ছেড়ে দিই, তাহলে গ্রামের মানুষ এখন চিচি করে বেড়াবে, সবাই তোমাকে খারাপ কথা বলবে, তোমার সাথে খারাপভাবে কথা বলবে, এবং সবাই বুঝে যাবে যে তুমি সম্পত্তির লোভে পড়ে আমাকে আলোকে বিয়ে করাইছো।
তো এই জন্য আমরা আলোকে ছাড়বো না। আলো আগে যেভাবে আমাদের পরিবারে আছে একইভাবে পড়ে থাকুক। যদি আমার একটা বোন আজকে অন্ধ হতো তাহলে কি আমরা তারে খাওয়াইতাম না? ভাবো, এটা আমার একটা বোন। আমার আম্মু তখন কিছুটা আমার কথা শুনে নরম হয়ে গেল, কারণ একবার আলোকে ভালোবাসে আবার আলোকে ঘৃণা করে। এখন এগুলো যদি লোকেরা জানতে পারে, গ্রামের মানুষ জানতে পারে, তো সবাই এই বিষয়টা নিয়ে চিচি করে বেড়াবে। এক কান দুই কান হতে হতে এটা একটা খারাপের দিকে চলে যাবে। এই জন্য আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমি যেটা বলেছি সেটাই। মা তখন আর আলোর সাথে খুব বেশি একটা খারাপ ব্যবহার করে না। আলো তখন ওর মতো করেই আমাদের বাড়ির মধ্যে পড়ে আছে, ঘরের একটা কোণার মধ্যে পড়ে আছে। মায়ের যখন ভালো লাগে তখন মা নিয়ে খাবার দেয়, আবার যখন ভালো লাগে না তখন দেয় না। কখনো কান্নাকাটি করেও খাবারের জন্য ওরকমভাবে পড়ে আছে। আর আমি ভুলেও আর ওর রুমে যাই না, ওর কাছে যাই না, কারণ ওর কাছে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ ওর কাছে আমি আর যাবই না, কারণ আমার ভিতরে ও যে আমার বউ, ওই বউয়ের অনুভূতিটা আমি কখনোই পাই নাই। যে এটা আমার বউ, আমি আমার বউর সাথে থাকবো, এই অনুভূতিটা আমি আমার ভিতরে কখনোই পাইনি। এরকম করে প্রায় 7-8 মাসের মতো কেটে গেল। আমার মা যখন বাড়িতে কোনো মানুষ আসে তখন আলোকে অনেক পরিপাটি করে রাখে, আলোকে খাবার দাবার দেয়, আলোর প্রতি অনেক যত্নবান হয়ে পড়ে। অ্যান্ড যখনই মানুষরা সবাই চলে যায়, আমার মা আলোর প্রতি খুব বেশি একটা ভালো আর আলোর সাথে থাকে না। যাই হোক, এভাবেই সময়গুলো কাটতেছে এবং এই সময়গুলো আমিও পাস করতেছি। একটা পর্যায়ে আমার মা আমাকে বলে, এভাবে তো তোর জীবনটা কাটতে পারে না, আমি তো তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আরেকটা বিয়ে শাদী কর, আরেকটা বিয়ে শাদী করে তুই সংসার কর। তুই তো আলোর রুমে যাসও না, আলোর সাথে থাকোসও না, ও পসরা পায়খানা করে পুরা ঘর নষ্ট করে ফেলে, তা ওর ঘরে গিয়ে তুই কী করবি? ওর ঘরে তুই যাইস না, তুই একটা বিয়ে শাদী কর। আমি তখন বললাম, মা আমি আলোকে একবার বিয়ে করছি, এখন এরকম কোথায় আমি মেয়ে পাবো যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে? আমার আম্মা বলে, আমার কাছে একটা ভালো মেয়ের সন্ধান আছে আমার বাপের বাড়িতে, তো নানার বাড়িতে। মেয়েটার নাম হচ্ছে নার্গিস। ওর একটা বিয়ে হয়েছে, ওর জামাইটা ভালো ছিল না, জামাই ভালো না থাকার কারণে জামাইয়ের সাথে মেয়েটার ডিভোর্স হয়ে যায়। তো মেয়েটা আমার বাপের বাড়ি, তো নানার বাড়ি, তুই চিনবি, তোর অমুক মামার মেয়ে। এখন তুই যদি বলস আমি ওই বিষয়ে মেয়ের সাথে কথা বলতে পারি বা মেয়ের পরিবারের সাথে কথা বলি। আমি তখন বললাম, মা তুমি আমাকে আলোকে বিয়ে করাইছো, আমি বিয়ে করছি, কিন্তু বউয়ের স্বাদ আমি কখনোই আলোর মাঝে পাই নাই। তো এখন তুমি যদি মনে করো আমাকে ওই নার্গিসকে আমার মামাতো বোনকে বিয়ে করাবা, তাহলে তুমি করাইতে পারো, এটা তোমার ইচ্ছা, আমার কিছু করার নাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমার মা ওই দিন বিকালবেলায় আমার ছোটো ভাইকে নিয়ে আমার নানুর বাড়িতে গেল এবং নানুর বাড়িতে গিয়ে তখন বিয়ের কথাবার্তা মোটামুটি প্রায় ফাইনাল করে আসলো। এসে আমার মা বলতেছে, তাহলে তুই এখানে বিয়ে কর, আমরা কথাবার্তা বলে আসছি, আমরা ছোটোখাটো করে অনুষ্ঠান করে তোকে ওখান থেকে বিয়ে করাই বউ নিয়ে বাড়ি আসবো। আমি তখন বললাম, মা এই যে আমি এখন নতুন করে আরেকটা বিয়ে করতেছি, আমি কি আলোর সাথে একটু কথা বলবো? আমার আম্মা বলে, কী কথা বলবি ওই পাগলির সাথে, ওই অন্ধ মেয়ের সাথে তুই কী কথা বলবি? ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই, ও যেমন আছে তেমনই থাকুক, ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই, ওরে কিছু জানানোর প্রয়োজন নাই। তো শুক্রবারে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। শুক্রবারে বৃহস্পতিবার থেকে আলো কান্নাকাটি করতেছে, ওর মনে খবর হয়ে গেছে যে আমি বিয়ে করতেছি। শুক্রবারে সকালবেলা আমি রেডি হয়ে বর সেজে মেয়ের বাড়িতে গেলাম এবং আমি কনে নিয়ে তখন বাড়িতে ফিরলাম। বউ নিয়ে বাড়িতে আসছি, আসার পরে আমার মা তখন আমার জন্য এবং আমার যে ভাবিরা আছে বাড়ির, তারা আমার জন্য বাসর ঘর তৈরি করলো, সাথে আমার ছোটো ভাই সহযোগিতা করলো। আমি তখন বাসর ঘরে ঢুকলাম। তো বাসর ঘরে ঢুকার পর আমার বউ নার্গিস কিন্তু আগুনের মতো সুন্দরী ছিল, একেবারে নাগিনের মতো, সুন্দর চেহারা, একদম নাগিন টাইপের চেহারা, একভাবে দেখে ওকে পাগল হয়ে যাবে যে কেউ, এত সুন্দর চেহারা দেখে আমার মেয়েটাকে অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লেগেছে। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসর ঘরটা খুব ভালো করে কাটলো, ও আমার অনেক আদর করলো, যত্ন করলো, বাসর ঘর কাটলো এবং বাসর ঘরে ও আমার বউ আলো সম্বন্ধে জিজ্ঞেস করলো। আমি ওকে যেটা বললাম সেটাই, যে আমার মা বিয়ে দিয়েছে, এখন ওর সাথে আমার বনিবনা হচ্ছে না, ও অন্ধ, চোখে দেখতে পায় না, এর উপরে আবার ওর ঘরে কোনো সন্তানাদি হয় না, তো আমার তো বাচ্চা কাচ্চা লাগবে, আমার ভবিষ্যৎ তো আছে, এই জন্য আমি এখন তোমাকে বিয়ে করেছি। তো নার্গিসও বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিল, আমাকে ওর স্বামী হিসেবেও গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ নার্গিসের সাথে আমার দিনকালগুলো ভালোই কাটতেছিল, স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালোই কাটতেছে এবং আলো ওই অন্ধের মতোই পড়ে আছে। মাঝে মাঝে মা মন চাইলে কিছু খাবার দেয়, মন চাইলে দেয় না, বেশি চিৎকার চেঁচামেচি করলে ভাত কয়টা দিয়ে আসে, না হলে দেয় না, এইভাবেই চলতেছে। আমি নার্গিসকে নিয়ে মোটামুটি ভালো করে আছি। আমার বাবার গরুর খামার দেখাশোনা করতেছি, খামারে গরু বিক্রি করব, সামনে ঈদ আসতেছে, এই নিয়ে আমরা মোটামুটি সবাই অনেক ব্যস্ত। তো ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। এরকম করতে করতে কোরবানির ঈদের আগে তখন বৃষ্টি শুরু হয়েছিল,
মানে প্রচণ্ড রকমের বৃষ্টি, দিনরাত মিলিয়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এখন বৃষ্টির দিনে আমরা কেউ আলোর ঘরে যাইও না, রাতের বেলায় তো যাই না, দিনের বেলা আমার মা গিয়ে একটু একটু খাবার দিয়ে আসে। এবং আলো ওই ঘরের পিছনেই একটা বাথরুম আছে, বাথরুম বলতে ওই যেটুকুন গ্রামের যেই টয়লেটগুলো হয় না, এরকম টয়লেট আছে। ওইটার মধ্যে ও লাঠি দিয়ে ওই যেরকম 100%-এর 10% দেখতে পায়, ওই 10%-এর চোখের আলো দিয়েই ও আস্তে আস্তে করে বাথরুমে যায়, বাথরুম থেকে আসে, ওইরকম করে চলে। এমন করতে করতে কয়েকটা দিন ধরে হঠাৎ করে আলো আমাকে খুব ডাকে, আমাকে খুব ডাকাডাকি করে যে এই কেউ থাকলে আমার স্বামীর একটু আসতে বললেন, তো আমার স্বামীর সাথে আমার কথা আছে। এরকম করে সবসময় মানে আমাকে ডাকাডাকি করে। তাই কেন ডাকাডাকি করে আমি তো এটা জানি না। আমি জানি হয়তো আমাকে এটাই জিজ্ঞেস করবে যে তুমি বিয়ে করছো, তোমার বউ নিয়ে আসো, এই বিষয়ে হয়তো কথাবার্তা বলবে। এই জন্য ভাই আমি ওর ঘরেও খুব একটা যাই না। এবং ওর ঘরের পাশে খুব গন্ধ, মানে ও তো গোসল টোসল খুব বেশি একটা করে না, বা ও তো একা গোসল করতে পারে না, আর আমার আম্মাও গোসল করায় না। তো গায়ের মধ্যে খুব বিশ্রী গন্ধ, যার জন্য ওই ঘরের দিকে আমরা কেউ ফিরেও তাকাই না। তো খুবভাবে যখন ডাকাডাকি করে, গ্রামের আশেপাশের মানুষ আছে তারা শুনে ফেলবে না, এই ভয়ে একদিন সন্ধ্যার দিকে আমি যাই ও রুমের ভিতরে, নাক বাইদা যাই, গিয়ে খুব বকাবাধ্য করে গালাগালি করি, যেই তুই আমার এরকম ডাকস কেন, তোরে মা খাবার দেয় না, তুই খাবার খাস না, তুই আমার ডাকস কেন। পরে বলে তুমি একটু বসো না, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি যে কী কথা আছে তোর সাথে? তোর সাথে আমার কোনো কথা নাই। আমাকে বলে আমার কথাটা একটু শোনো, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। একদম কিসের গুরুত্বপূর্ণ কথা তোর সাথে আমার, তুই আমারে বলতো। পরে বলে অবাক করা একটা কথা আছে, তুমি যদি শোনো। আমি বললাম যে তুই বল না, আমি শুনবো। পরে বলে এখানে একটু বসো না, খাটে না বসলে একটু নিচে বসো, মানে মোড়ার মধ্যে বসো। আমি তখন মোড়ার মধ্যে বসলাম, বসার পরে ও তখন আমারে বললো আমি গত পরশু দিনে রাতের বেলায় যে প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে আমি লেফটিনে গিয়েছিলাম, মানে বাথরুমে গিয়েছিলাম, টয়লেটে। তো টয়লেট করে আসার সময় আমি হঠাৎ করে পিছলা খেয়ে পড়ে যাই। পিছলা খেয়ে পড়লে পরে আমার হাতের মধ্যে কী জানি একটা জিনিস লাগে, এবং ওই সাপের ফুসফুস শব্দ পাচ্ছিলাম। তো সাপের ওই ফুসফুস শব্দ পাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গেলাম, যেরকম ফুসফুস করে সাপে ডাকতেছে, আমার ভিতরে ভয় লাগলো। তো আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। পরে আমি তখন এই জিনিসটা আমার হাতের কাছে, আমি হচটকে পড়ার পর আমার হাতে লাগলো। আমি তখন জিনিসটা হাতে নিলাম, নেওয়ার পরে জিনিসটা কেমন যেন জল জল করতেছে। আমার কাছে মনে হলো এটা ভালো কোনো জিনিস, আমি এটাকে নিয়ে বিছনার নিচে রাখছি, তুমি কি একটু দেখবা? আমি বললাম ঠিক আছে, দেখাও না, তুমি কি এটা দেখাও। ও তখন করলো কি, বিছনার নিচ থেকে মানে কাঁথার ভিতর থেকে এটা বের করলো। বের করার পর আমি দেখলাম যে এটা আর কিছুই না, এটা হিন্দুদের একটা মুক্তি। ওই যে হিন্দুদের একটা মুক্তি, যেটা হচ্ছে আপনার হিন্দুরা যে পূজা করে, যে মুক্তির ছোট একটা মূর্তি এটা, এবং এটা হচ্ছে জল জল করতেছে, যেন দেখে মনে হচ্ছে যেন স্বর্ণের। আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে এটা কি? আমি তখন দেও তো আমার হাতে। আমি তখন হাতে নিলাম, হাতে নিয়ে বুঝে গেলাম যে এটা স্বর্ণের হতে পারে। সাথে সাথে আমার কাছে মানে আপনার গ্যাস লাইট ছিল, গ্যাস লাইট মেরে আমি তখন দেখলাম যে হ্যাঁ রে, এটা তো স্বর্ণের, বাট অনেক ওজন। আমি তখন আমার বউরে বললাম যে শোনো, এটা তো কি আমি জানি না, তা আমি এটা দেখি, চেক করে দেখে তোমাকে জানাবো। ও আমাকে বলে আমার কাছে মনে হলো এটা যেন স্বর্ণের, কেমন যেন চকচক করতেছে। আমি তো চোখে দেখতে পাই না, চোখের সামনে এসে যতটুকু দেখলাম এটা চকচক করে, আমার কাছে মনে হয় এটা স্বর্ণের। আমি বললাম ঠিক আছে, তুমি টেনশন করো না, এটা কি আমি তোমাকে দেখে জানাবো। এটা কিন্তু বেশ ওজন, অনেক ওজনই। আমি তখন এটাকে সাথে নিলাম, সাথে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে আসলাম। ঘরের দিকে এসে আমি চিন্তা করতেছি কোথায় লুকাবো। আমি তখন আমার ডয়ারের ভিতরে এটা লুকিয়ে তালা মারলাম। আমার শরীর তখন খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল, অনেকটা ঠান্ডা। যে জিনিসটাকে আমি এরপরে আবারও আগুন দিয়ে চেক করলাম, চেক করে দেখলাম যে না রে, এটা তো আসলে স্বর্ণের, এটা স্বর্ণের একটা মুক্তি। এখন কি করা যায়? এটা তো আমার হাতছাড়া করা যাবে না, এবং এটা তো কয়েক কোটি টাকার সম্পদ, কয়েক কোটি টাকার সম্পদ, প্রচুর ওজন, অনেক ওজনই। হিন্দুদের যেই মুক্তিগুলো হয় না, যে ছোট আকারের মুক্তি, এরকম। এবং আমার কাছে মনে হলো যেন আল্লাহ নিজের হাতে বা ঈশ্বর নিজের হাতে ওকে দিয়েছে, এটা আমার কাছে মনে হলো। এবং মনে হওয়ার পরে আমি তখন জিনিসটা ওইখানে লুকিয়ে রেখে, আমাদের এলাকাতেই নিতাইদা আছে, ওনার স্বর্ণকারের দোকান আছে, ওনার ওই দোকানে গিয়ে আমি হঠাৎ করে এই স্বর্ণের কাজ শিখতে শুরু করি, মানে সোনা কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গয়নাঘাটের কাজ। উনি আমারে বলে যে মুসলিম ছেলেরা তো এগুলো শিখে না, তুই এগুলো কেন শিখতে চাস? আমার কথা হলো এত বড় জিনিসটা আমি যদি স্বর্ণের দোকানে নিয়ে যাই, এবং এটা তো একটা হিন্দুদের মুক্তি, এটা তো আসলে ওখানে বিক্রি হবে না, নিবে না। আর আরেক বড় কথা হচ্ছে, নিবে হয়তো পুলিশ ফোন করে দিবে, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, আমাকে পুলিশে ধরে ফেলবে। এই ভয়ে
আমি তখন এটা ডিরেক্টলি বিক্রি করার সাহস পেলাম না। আমি প্রায় 15-20 দিনের মতো ওই দাদার দোকানে থেকে কিভাবে স্বর্ণ কাটতে হয়, স্বর্ণ কাটার জিনিসটা আমি শিখলাম। শেখার পরে আমি ওনার দোকান থেকে তখন আমি জিনিসগুলো কিনলাম, মানে কীভাবে স্বর্ণ কাটতে হয় এই জিনিসগুলো আমি কিনে আমার ঘরের মধ্যে ঘরের দরজা লাগিয়ে আমি তখন এগুলোকে আস্তে 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 করে টুকরো 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 করতে শুরু করলাম। ভাই 2-3টা টুকরো বিক্রি করার পরে আমার কাছে টাকার পাহাড় হয়ে গেল। আমার তখন প্রচুর টাকা। আমি আমার মারেও কিন্তু বললাম না এই ঘটনা, কারণ মারে বললে তো মুহূর্তের মধ্যে মায়ের ভিতরে একটা লোভ ঢুকে যাবে। আমি আমার নিজের বউ নার্গিস আছে, নার্গিসকেও আমি বিষয়টা জানাইলাম না। না জানানোর পরে আমি আমার মারে শুধু বললাম যে মা, তুমি কিন্তু এই দিকে আলোর দিকে খেয়াল রাখো, আলোকে ঠিকমতো খাবার দাবার দাও, কোনোভাবে আলোকে কোনো কিছুতে কষ্ট দিবে না, আলো যাতে কোনো কিছুতে কষ্ট না পায়। আমার মা বারবার বলে, হঠাৎ করে আলোর প্রতি তোর এত ভালোবাসা বেড়ে গেল কেন? তুই তো বিয়ে করলি, তোর এখন বউ আছে, নার্গিস আছে, নার্গিস থাকার পরেও আলোর প্রতি কেন তোর এত ভালোবাসা? আমি বললাম মা, আমি যেটা বলছি তুই আমার কথা শোনো, তুমি আলোকে দেখে শুনে রাখো। আলো কিন্তু অনেক বড় একটা মেয়ে, বা আলোর ভিতরে কিন্তু অনেক ভাগ্য আছে, এটা আমি মাকে বলি। তো যাই হোক, এবার আমি এটা আস্তে আস্তে বিক্রি করতেছি। তো ঘরের বউ তো আমার নার্গিস তখন বিষয়টা মোটামুটি একটু আন্দাজ করে ফেলে যে আমি কিছু একটা পাইছি। হঠাৎ করে আমার ভিতরে একটা পরিবর্তন, টাকার একটা গরম, এবং আমি এটা দেখে নার্গিস তখন আমাকে ডাউট করে আমাকে বলো তো তুমি কি পাইছো? আর এদিক দিয়ে কিন্তু আলো আমাকে আর ডাকতেছে না যে আমি কি পাইলাম, জিনিসটা কি ছিল, এটা জানার জন্য কিন্তু আলো আর আমাকে ডাকে না। আমিও আর আলোর কাছে এই বিষয় নিয়ে যাই না। পরে আমার বউ আমাকে ধরে, আমাকে বলে বলো না জিনিসটা কি? আমি তোর কাছে বলি না। খুবভাবে যখন আমাকে ধরে আমি বলি, শোনো, তুমি যেহেতু আমার বউ, তোমার কাছে বলি, কিন্তু খবরদার এই কথা কারো কাছে বলা যাবে না, এবং আমার মায়ের কাছেও না। আমার বউ নার্গিস তখন বলল, আমি কারো কাছে বলবো না, তুমি আমার কাছে বলো। আমি তখন বললাম, আরে আমার কানা বউ কোটি টাকার সম্পদ পাইছে। বলে কেমনে? আমি বললাম এই ঘটনা। আরে শোনার পরে তো ও তখন অবাক হয়ে গেলো, বলে বলো কি? আমি বললাম হ্যাঁ। ও বলে এগুলো তো শুনেছি মাটির নিচে পায়। আমি বললাম মাটির নিচে না রে, ওই রে আল্লাহ একদম হাতে এনে দিছে। আমাদের ওই ঘরের পিছনে যে বাথরুম আছে, ওই বাথরুম করে আসার সময় ওনাকে হসট খেয়ে পড়ে যায়, এবং পড়ার পরে ও সাপের ফুসফুসানি শব্দ শুনতে পায়, এবং সাপের ওই ফুসফুসানি শব্দ শোনার পর ওর হাতের মধ্যে জিনিসটা লাগে, এবং এটা চকচক করে। ও তখন এটা হাতে নেয় এবং নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখে, পরে আমাকে ডাইকে দিছে। আমার বউ তখন বলে, বলো কি, আমাকে একটু দেখাবা? তখন আমি এটা অর্ধেক পরিমাণ কিন্তু কেটে ফেলি। পরে আমার বউকে দেখাইলে ও তখন খুব খুশি হয়। তখন স্বামী স্ত্রী, আমি আর আমার বউ নার্গিস মিলে এটাকে টুকরো 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 করে কাটার পরে তখন মোটামুটি অনেকগুলো টুকরো হয়। আমি তখন আস্তে আস্তে করে এগুলো বিক্রি করতেছি, আমার অনেক টাকা হয়ে গেল। আমার বউ তখন আমার বললো, একটা কাজ করো, এরকম নগদ টাকাগুলোকে কাজে লাগাও, তুমি ঢাকার দিকে একটা বাড়ি কিনো, কিছু জায়গায় কিনো, এবং সেখানের মধ্যে আমরা চলে যাবো, আমরা এই গ্রামে থাকবো না। তো আমি কিন্তু নার্গিসকে অনেক ভালোবাসতাম, একদম আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার আমি নার্গিসের কথা মতো আমি কিন্তু আলোকেও খুব অবজ্ঞা করি নাই। আমি আলোর জন্য একটা মহিলা আমি ওই সময় রেখে দিয়েছিলাম ওই বাড়িতে, যাতে আলোর দেখাশোনা করে, আলোর খাওয়া দাওয়া করায়। আগের মতো আলোকে আমি আর কষ্টে রাখি নাই। ও যে দিনের পর দিন না খেয়ে থাকতো, গোসল করতো না, এবং মানে প্রস্রাব পায়খানা করতে যেতে পারতো না, এরকমভাবে কিন্তু রাখি নাই। আমি মোটামুটি ওকে খুব ভালো একটা জীবন দিয়েছি, ঠিকমতো খাওয়া দাওয়া করাচ্ছি এবং যত্ন আত্নি করতেছি। সব কিছু খুব পরিষ্কার রাখতেছি, যাতে ওর ভিতরে কোনো সমস্যা দেখা না দেয়, ও যাতে সব কিছু ঠিকঠাক মতো পায়। এই জন্য আমি সব কিছু ভালোভাবেই করতেছি। তো এই মহিলা আলোকে ঠিকমতো খাওয়া দাওয়া করাচ্ছে, গোসল করাচ্ছে, এখানে ওইখানে নিয়ে যাচ্ছে। মহিলার যত্ন নিতে আলো বেশ ভালোই আছে, এবং আলোর সময়গুলো খুব ভালোভাবেই কাটতেছে। তো এর মাঝে আমি তখন আস্তে আস্তে করে আপনার সোনার টুকরোগুলো একটু একটু করে বিক্রি করি, এবং বিক্রি করে রাজধানী ঢাকাতে তখন কিছু একটা করার চেষ্টা করি। এবং আমার বউ নার্গিসের সহযোগিতায়, নার্গিসের দূর সম্পর্কের এক মামার সহযোগিতায় আমি তখন ঢাকায় উত্তরায় একটা রেডিমেড বাড়ি কেনার জন্য পরিকল্পনা করি, যেটার দাম ছিল অনেক টাকা। এবং আমি এই স্বর্ণগুলো বিভিন্ন জায়গায় স্বর্ণকারের সাথে কন্ট্রাক্ট করে বিক্রি করতাম, এবং বিক্রি করে শেষ পর্যন্ত আমি ওই বাড়িটা আমার নিজের নামে কিনি। ঢাকার উত্তরার দিকে ছিল বাড়িটা। উত্তরা ওই সময় অতটা উন্নত ছিল না, এখন যেরকম উন্নত, যতটা ডেভেলপ অতটা ডেভেলপ ছিল না, তবে মোটামুটি ছিল, ঢাকা শহর বলে কথা। তো সেখানে আমি তখন ওই বাড়িটা কিনি। বাড়িটা কেনার পরেই আমি তখন আমার বউ নার্গিসকে নিয়ে চলে যাব ঢাকাতে। আমার মা তখন বলে, হঠাৎ করে তোর মাঝে এই পরিবর্তন, তুই ঢাকায় চলে যাবি?
আমি বললাম গ্রামে থাকলে কামাই রুচি হয় না, ভালো হয় না, চলতে পারি না, ঢাকায় একটা চাকরি পাইছি, ওই চাকরিটা করব। আমার আব্বা বলে আমার এত বড় গরুর খামার, তুই আমার গরুর খামার বাদ দিয়ে ঢাকায় চলে যাবি? আমি বললাম আব্বা আমার গরুর খামারে কাজ করতে ভালো লাগে না, আমার নাকে গন্ধ লাগে, আমি ঢাকায় খুব বড় একটা চাকরি পাইছি, ঢাকায় যে একটা চাকরি পাইছি ওই চাকরিটা করবো এবং ওইটা দিয়ে আমি খুব ভালো করেই চলতে পারবো, তুমি চিন্তা করো না। এমনভাবে আমি আমার বাবারে বুঝাইলাম। আমার বাবাও তখন আমার বুঝ মেনে নিল যে ঠিক আছে, তুই যদি ঢাকায় কোনো কিছু করতে পারিস ভালোভাবে তাহলে কর গিয়া, আমার কোনো আপত্তি নেই। আমার আব্বা তখন রাজি হলো। রাজি হওয়ার একটা পর্যায়ে আমি তখন চলে গেলাম ডিরেক্টলি হচ্ছে ঢাকাতে গেলাম। গিয়ে ওইখানে আমার যে বিল্ডিংটা ছিল, বিল্ডিংটা আমি আরও উপরে 5 তলা করব। 5 তলার জন্য কাজ ধরে ফেলেছি। মোটামুটি মুহূর্তের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। আশেপাশে 2টা ফ্লটও কিনি, ওই উত্তরের দিকে 2টা ফ্লট কিনে এখানে আমি মোটামুটি বাড়ি খুব কম সময়ে নির্মাণ করে ফেলি। এরপরে আমি আর আমার বউ নার্গিস ওখানে থাকতে শুরু করি। আমার মা তখন কিছুটা আন্দাজ করে, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এই যে আমি এত কিছু করলাম বা আমার বউ আলো যে আমাকে এত দামি একটা জিনিস দিল, ও কিন্তু এটা কাউকে জানালো না, আমাদের পরিবারের কাউকে জানালো না, এবং কি আমার মায়ের কাছেও বললো না। আলোকে যে মহিলাটা দেখাশোনা করে, যাকে আমি মাস শেষে বেতন দিই, সেই মহিলাটাকে পর্যন্ত বললো না যে আমি এরকম একটা জিনিস পাইছি, এটা আমি আমার স্বামীর কাছে দিয়েছি। ওই মহিলাকেও কিন্তু বলে নাই। তো যাই হোক, এই জিনিসটা দিয়ে আমি তখন রাতারাতি অনেক বড়লোক হয়ে গেলাম, গাড়ি কিনলাম। আমার দিন তখন পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। আমার ভিতরে আর কোনো অভাব অনটন বলতে কিছুই রইল না। আমার বাবা মা মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে যায়। মায়ের ভিতরে বারবার একটা প্রশ্ন জাগতেছে যে আমি কি করে এত টাকার মালিক হলাম, এত টাকা আমি কোথায় পেলাম, কিভাবে এত সম্পত্তির মালিক আমি হলাম। কিন্তু আমার মা সত্যিটা কোনোভাবে উন্মোচন করতে পারতেছে না। আমাকে জিজ্ঞেস করার পরে আমি এক এক সময় এক এক যুক্তি দাঁড় করাই। এমনে পাইছি, অমনে পাইছি, লটারি পাইছি, এটা করছি, ওইটা করছি, কিন্তু আলোর কথা আমি বলি না যে আমি আলোর কাছ থেকে এই সম্পদটা পেয়েছি। আমি তখন বাসায় থাকি, মাঝে মাঝে আমার বউ নিয়ে কক্সবাজার এখানে সেখানে ঘুরে বেড়াই। এরকম করে প্রায় 2 বছরের মতো আমি ঢাকাতে থাকি। এতে আমার একটা কন্যা সন্তান হয়। আমার বউর ঘরে একটা কন্যা সন্তান হয়, নার্গিসের ঘরে। আমার মেয়েটাও মাশাআল্লাহ দেখতে অনেক ভালো হয়। এবং আমার মেয়েটা হওয়ার প্রায় 4 মাস পরে আমি মেয়েটাকে গ্রামে নিয়ে যাই আলোর কাছে। আলো আমার মেয়েটাকে কোলে নেয়, আদর করে এবং ওর মতো করে খুব যত্ন করে মেয়েটাকে আবার আমাকে দিয়ে দেয়। আমি তখন এই মেয়েটাকে নিয়ে আবারও ঢাকায় চলে আসি। এবং ঢাকায় আসার পরে আমি আমার মেয়েটাকে আমার বউর কাছে, আমার বউ তোকে খুব আদর করে, যত্ন করে। 3 বছরের মাথায় আমার বউ আবারও বাচ্চা কনসেপ্ট করে। তখন আমার একটা পুত্র সন্তান হয়। আমার এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান নিয়ে আমার জীবনটা অনেক সুখেই কাটতেছিল। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আর কোনো সমস্যা রইল না। রংপুরের অজপাড়াগাঁয়ের প্রত্যন্ত গ্রামের ছেলে সাইদুল ইসলাম আজকে ঢাকায় এত বড় এক বিল্ডিংয়ের মালিক। দামি গাড়ি দিয়ে চলাফেরা করি, যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। এরকম জিনিস ঘুমের মধ্যে আমার কখনো স্বপ্নেও আসেনি, কিন্তু বাস্তবে আমি এরকম একটা জিনিস পেয়ে গেলাম। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার মতো অবস্থা। মা আসে, মা বেড়ায়, ছোটো ভাইরা আসে, ছোটো ভাইয়েরও পড়াশোনা করাইতেছি। ছোটো ভাই রংপুর শহরে থেকে পড়াশোনা করে, ওর পড়াশোনার খরচ চালাইতেছি। এরকম করে প্রায় 3-4 বছর পরে হঠাৎ করে আমার বউ একদিন বলতেছে যে ওর একটা চাচাতো ভাই আছে শাহিন নামের, ছেলেটা আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ঢাকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে উত্তরের দিকে। তো ও আমাকে বলে আমাদের বাসায় তো কোনো লোকজন থাকে না, বাসাটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে, একটা কাজ করি ওকে আমাদের বাসায় রাখি, এবং ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমাদের বাসার বাজার সাজার থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে, এগুলো ও করতে পারবে, আমাদের বাসায় থাকবে, হোস্টেলে থাকার দরকার কি। আমি তখন বললাম হ্যাঁ, তুমি তো এটা খারাপ বলো নাই, যদি আমাদের বাসায় থাকে তোমার চাচাতো ভাই তাহলে থাকুক। ওইটা কিন্তু আলোর থেকেও বয়স অনেক ছোট, আর সরি নার্গিসের চেয়েও বয়স অনেক ছোট, আমার থেকে বয়স অনেক ছোট, মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। পরে এই ছেলেটা তখন আমাদের বাসায় আসলো, এবং বাসায় আসার পর ওকে নিচে একটা রুম দেওয়া হলো, আমি রুম দিয়ে দিলাম, ওইখানে থাকতেছে। আমাদের বাড়ির সামনে গার্ডেন আছে, এটা পরিষ্কার করে, আর খুব ভালোভাবেই আমাদের সাথে ও মিশতেছে। বাজার সাজার যা যা লাগেও সব কিছু করে, আমিও ভাড়া উঠাই, খুব ভাবেই চলতেছি। এরকম করতে করতে আমার আম্মা তখন আমার বাসায় আসতো যাইতো। এরকম আসা যাওয়ার মাঝখানে একটা পর্যায়ে আম্মু আমার একদিন খুবভাবে জড়াইয়ে ধরছে। বাবা তুই সত্যি কথা বল যে কি হয়েছে, তুই হঠাৎ করে এমন কি পাইলি যে ঢাকাতে বাড়ি কিনে ফেললি, গাড়ি কিনে ফেললি, তোর বিশাল অবস্থা কি হয়েছে। তো মা, আমারই তো মা, আমার জন্মদাতা মা, যেহেতু এরকমভাবে আমাকে খুবভাবে ধরেছে বা এরকম অনুরোধ করতেছে, একটা পর্যায়ে আমি তখন আম্মার কাছে সত্যটা বলে দিলাম যে মা এই ঘটনা।
এটা শোনার পর আমার আম্মা তখন তো খুব রেগে গেল আমার উপরে, যে আমি তোর পেটে ধরছি, তুই আমার সন্তান, তুই আমাকে বিষয়টা জানাইলি না, আমাকে জানাইলি কী হইতো, আমি তো তোর মা, আমি তো তোর কখনো ক্ষতি চাইতাম না, অথচ তুই একটা বারের জন্য আমারে বললি না। আমি তখন বললাম, মা যেটা পাওয়ার এটা তো পাইছি, এখন আলহামদুলিল্লাহ, তুমি টেনশন করো না, তুমি তো আসোই, তোমার তো বয়স হয়েছে, আমি তো তোমার দেখভাল করতেছি, তোমার যখন যা লাগতেছে সব কিছু তো আমি দিতেছি, তা তোমার এরকম মন খারাপ করতেছো কেন? আমার আম্মা বলে, তারপরেও তুই এরকম একটা দামি জিনিস পাইলি, আমাকে এটা ওই সময় বললি না, আমার ভিতরে খুব কষ্ট ঢুকে গেল। আমি কিন্তু আলোর কোনো যত্নার্থী কম করতেছি না। অনেকে হয়তো মনে করবে আমি আলোর যত্নার্থী করি না বা আলোর খোঁজখবর নেই না। আমি কিন্তু বরাবরের মতো আলোর জন্য একটা মহিলা রেখে দিয়েছি। ওই মহিলাটা আলোর দেখাশোনা করে, আলোর খোঁজখবরের সব কিছু এরকম করে। তো মা যখন বিষয়টা বুঝে গেল, আমার মা তখন হঠাৎ করে নার্গিসের সাথে ঝগড়া শুরু করে দিল এই মর্মে, মা বলতেছে যে আমার ছেলের সম্পদ তুই ভোগ করস, অথচ আমার ছেলে তোকে জানাইছে গ্রামে থাকতে, তুই আমারে বললি না কেন? তুই তো আমার ভাইয়ের মেয়ে, আমি তোকে বিশ্বাস করে ভালোবেসে আমার ছেলের বউ বানাইছি, তো আমার ছেলে এরকম একটা জিনিস পাইছে, এটা তুই আমারে বললি না কেন? এই নিয়ে আমার মা তখন নার্গিসের সাথে মোটামুটি একটা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এবং ঝগড়ায় লিপ্ত হওয়ার পরে আমার মা তখন গ্রামে যায় না, আমার মা ঢাকা শহরেই থাকতেছে। যতই তারে বলি তুমি গ্রামে যাও, তুমি গ্রামে গিয়ে থাকো, এখানে থাকলে নার্গিসের সাথে তোমার ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এইসব আমার ভালো লাগে না, এসব আমার পছন্দ হয় না, তুমি চলে যাও। আমার মা আমার কোনো কথাই শোনে না। আমার মা বলে, হ্যাঁ আমি তোর বাড়িঘর ছেড়ে যাবো কেন? তুই আজকে যেই সম্পত্তির মালিক হয়েছিস এটার ভাগ আমিও আছি, তোর ছোটো ভাইও আছে। এই বলে আমার ছোটো ভাইকেও তখন আমার মা ঢাকাতে নিয়ে আসে। আমার ছোটো ভাই তখন আমার সাথে থাকতেছে, আমার ছোটো ভাই ওখানে পড়াশোনা করতেছে। আমার বউ তখন মোটামুটি খুব রেগে গেল আমার উপরে, যে তুমি আম্মাকে এটা জানাইলা কেন? তুমি নিজে আমাকে বললা যে ওনাকে কোনো কিছু না বলার জন্য, ওনাকে কোনো কিছু না জানানোর জন্য, অথচ তুমি কেন বিষয়টা জানাই দিলা? আমি তখন বললাম যে দেখো আমি কি করব বুঝতে পারতেছিলাম না, এবং না বোঝার পর আমি আম্মাকে জানাই দিছি। আম্মা এরকম করে হাতে পায়ে ধরে আমার কাছে অনুরোধ করে, তো মায়ের অনুরোধটা আমি আর ফেলতে পারি না। যেহেতু মা আমার কাছে অনুরোধ করলো, আমি মাকে সত্য কথা বলে দিয়েছি। আমার বউ আমার উপরে মুহূর্তের মাঝে অনেকটাই খেপে গেল, রেগে গেল, যে তোমার পেটের মধ্যে কোনো কথা থাকে না। আর আমার বউ এবং মায়ের মাঝে তখন তুমুল পরিমাণের ঝগড়া, মানে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিট আমার মা সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমার বউর সাথে ঝগড়া করে, মানে নার্গিসের সাথে ঝগড়া করে, এবং নার্গিসও একইভাবে আমার আম্মার সাথে ঝগড়া করে। আমার আম্মা এবার পরিকল্পনা করে ফেলেছে নার্গিসকে আমার ঘর থেকে বের করে দিবে। মানে আম্মার রাগ একটাই, যে আমি না হয় আমার আম্মার কাছে বললাম না, কিন্তু নার্গিস তো বিষয়টা জানতে পারছে। নার্গিস বিষয়টা জানার পরে আমার আম্মার কাছে না বলে কেন তার দূরসম্পর্কের মামাকে দিয়ে এইখানে জায়গা সম্পত্তি কিনলো বা এদিকে চলে আসলো, কেন গ্রাম ছেড়ে শহরে চলে আসলো, এটাই হচ্ছে আমার আম্মার রাগ। সেই রাগের বশবর্তী হয়ে আমার আম্মা নার্গিসের সাথে এই তুমুল ঝগড়াঝাটি পুরো 6 থেকে 7টা মাস এরকম ঝগড়া। এই বাসার মধ্যে ঝগড়া হতে আমি এই ঝগড়াগুলো নিতে পারতাম না। আমি রাগ করে প্লেনে করে কক্সবাজার চলে যেতাম, এবং কক্সবাজার গিয়ে আমি বসে থাকতাম, কুয়াকাটা গিয়ে আমি বসে থাকতাম, আমি সুন্দরবনে গিয়ে বসে থাকতাম। মানে আমার ভালো লাগতো না ঘরের মধ্যে আসলে ঝগড়া। আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে। আমার বউয়ের পক্ষে ছিল আমার ওই শালা শাহিন আমার বউয়ের পক্ষে, আর আমার মায়ের পক্ষে ছিল আমার ছোটো ভাই। আমার মা একদিকে আর শাহিন আমার বউ একদিকে। এই মিলে ভাই প্রতিটা দিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত এই ঝগড়াঝাটি এসব হতে হতে একটা পর্যায়ে আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়লাম। আমার আর এসব ভালো লাগতেছে না, আমি এসব আর কন্টিনিউ করতে পারতেছিলাম না, দেখতে পারতেছিলাম না। এরকম করে করে হঠাৎ করে আমার মাঝে যে কী হইলো আমি বুঝতে পারলাম না। আমি অনেকটাই অসুস্থ হয়ে গেলাম, এবং অসুস্থ হতে হতে আমার ভিতরে যে সেন্স ছিল, আমার স্মৃতিশক্তি ছিল, এগুলো আস্তে আস্তে করে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু হলো। এবং স্মৃতিশক্তি যখন লোপ পেতে শুরু হলো, কী হইলো না হইলো আমার আর তেমন কিছুই মনে নাই। মানে আমার জীবনে কী ঘটলো আমার আর তেমন কিছুই মনে নাই। এবং দীর্ঘ এইভাবে আমার জীবন থেকে প্রায় 7 বৎসরের মতো কেটে যায়। এই 7টা বৎসর আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, আমার কোনো কিছুই, কোনো স্মৃতি বা কোনো কিছু আমার মনে নাই। 7 বৎসর আমি পরিপূর্ণভাবে একদম পাগলের ভূমিকায় ছিলাম, পাগলের মতো ছিলাম। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ঢাকায় আসার পরে অনেক দিন এই জিনিসটা স্বপ্নে দেখেছিলাম, আমার বউয়ের চোখের চিকিৎসা করার জন্য কেউ একজন আমাকে স্বপ্নে দেখাইতো। ওনার চেহারা আমি দেখতাম না, একটা দোয়াশা টাইপের এসে বলতো যে তোর বউয়ের অপারেশনটা করা। এটা আমাকে মাঝে মাঝে সে বলতো, বাট এই কথাটা আমি আমলে নিতাম না। সে সময় আমি চারপাশে ঘুরতাম, চারদিকে ঘোরাফেরা করতাম, এই বিষয়গুলো আসলে আমি খুবভাবে একটা আমলে নেই।
আমার কথা হচ্ছে আমি তো আমার বউয়ের যত্নাতে করতেছি, একটা মহিলা রেখে দিয়েছি, আর কী বা হতে পারে। তো এরকম করে প্রায় 7টা বছর আমি মানসিকভাবে রুগী ছিলাম। 7 বছর পরে আমার যখন ভিতরে আস্তে আস্তে করে আমি আমার নিজেকে বুঝতে পারি, তখন আমি দেখি যে আমার মাথা কামানো এবং আমি মানসিকভাবে একদম বিবস্ত্র একটা অবস্থা, আমার শরীর অনেক শুকিয়ে গেছে, আমি খুবই অসুস্থ। আস্তে আস্তে করে আম্মার সেবা যত্নে আমি একটু একটু করে পরিবর্তন হই এবং পরিবর্তনে আমি তখন মোটামুটি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি যেটা জানতে পারি যে আমার বউ, আমার যেই শালা ছিল শাহিনকে হাতে নিয়ে আমাকে কী জানে কী করে, কী জানে কী খাওয়াই দেয়। এবং খাওয়ানোর পরে আমি আমার যে ঢাকার ফ্ল্যাট ছিল, যে ঢাকার ফ্লট ছিল, ইভেন আমার যে ঢাকার বাড়ি ছিল, এই সব কিছু নাকি আমি আমার বউয়ের নামে উইল করে রেখে দিয়েছি। কিন্তু কীভাবে আমি এটা দিলাম আমার বউয়ের নামে আমার কোনো কিছুই মনে নাই, যে কখন আমি আমার বউয়ের নামে এই সব কিছু লিখে দিয়েছি, এই সব কোনো কিছু আমার মনে নাই। কিন্তু আমার মা বলে আমার বউয়ের নামে নাকি আমি সব কিছু দলিল করে লিখে দিয়েছি, এবং দলিল করে লিখে দেওয়ার পর আমি মানসিকভাবে পাগল হয়ে গেছি। এবং পাগল হয়ে যাওয়ার পর আমার বউ তখন পুলিশের মাধ্যমে আমার মাকে, আমার ভাইকে আর আমাকে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ঢাকার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবং আমার মা আমাকে গ্রামে নিয়ে আসে। গ্রামে আনার পর আমাকে বিভিন্ন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, অনেক জায়গায় আমার মা নিয়ে যায়। দীর্ঘ 7টা বৎসর আমার মা আমাকে নিয়ে দৌড়দৌড়ি করে এবং একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হই। কিন্তু সুখের বিষয় হচ্ছে আমার বউ আলো তখন পর্যন্ত আমার সাথেই আছে। আমি যখন সুস্থ হই প্রায় আপনার 2007 সালের দিকে, 6-7-এর কাছাকাছি এই সময়টাতে আমি সুস্থ হই। এবং সুস্থ হওয়ার পরে আমি তখন পুনরায় আলোর সাথে থাকতে শুরু করি। আমার আলো তখন মোটামুটি আমার ভালোই আছে, ওর সাথে আমি থাকতেছি। কিন্তু ঢাকার খোঁজখবর নিয়ে যেটা জানতে পারি, আমার বউ বাংলাদেশে থাকে না। আমার বউ নার্গিস হচ্ছে আমেরিকায় থাকে, এবং তার যে চাচাতো ভাই আছে এই শাহিনকেও বিয়ে করেছে। শাহিন সহ আমেরিকাতে থাকে। এবং আমার যে একটা ছেলে মেয়ে আছে, পরে আমার বউয়ের ঘরে আরও সন্তানাদি হয়েছে, বাট সব কিছু মিলিয়ে আমার বউ আমেরিকা থাকে এবং প্রতি বৎসরে মাঝে মাঝে আসে, এসে ঘর ভাড়া উঠায়। আমি বাকি যে 2টা ফ্লট কিনেছিলাম সেই ফ্লটেও আমার বউ 2টা বাড়ি উঠাইছে। টোটাল আমার বউয়ের এখন 3টা বাড়ি। সে আমেরিকাতেও থাকে, সে বাংলাদেশেও থাকে, 2 দেশে মিলাই থাকে। কিন্তু আমি তার সম্বন্ধে কোনো কিছু আর করতে পারলাম না। শেষ পর্যন্ত আমি আমার বউ নার্গিসের সাথে, আমার বউ আলোর সাথেই থেকে গেলাম। আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে। আমার এই বুড়ো বয়সে আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দিয়েছে। আমার আলোর কুল চড়ে আমার একটা পুত্র সন্তান আসছে। তো আমার ছেলেটা মোটামুটি অনেকটাই ভালো, এবং আমি ওকে মাদ্রাসায় পড়াশোনা করাইতেছি। ও এখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এবং আমার অনেক ইচ্ছা যে আমার ছেলেকে আমি একজন কোরআনে হাফেজ বানাবো। আমি আমার জীবনে যে অন্যায় অপরাধগুলো করেছি, সেই অপরাধগুলো আমি আমার ছেলের মাধ্যমে করব না, আমার ছেলেকে আমি খুব ভালো করব এবং আমার ছেলেকে আমি দিনদার একজন আলেম বানাবো। আমি আমার বউর উপরে অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আমার বউ আমাকে মাফ করেছে, সেও মন থেকে বলেছে সে আমাকে ক্ষমা করেছে। আমি আমার বউ আলোর সাথে এখন অনেক ভালো আছি। আল্লাহ আমার কাছ থেকে সয় সম্পদ নিয়েছে, আমার এতে কোনো দুঃখ নাই। কিন্তু ভাই আমি আমার বউকে নিয়ে অনেক ভালো আছি। আমি আমার জীবন থেকে পাওয়া একটা বাস্তব শিক্ষা সত্য কথা বলি। ঢাকা শহরে আমি অনেক বহুতল ভবনের মালিক ছিলাম, আমার নিজের 2টা গাড়ি ছিল, আমি কোটি টাকার মালিক ছিলাম। কিন্তু আমার মনের ভিতরে শান্তি বলতে কোনো জিনিস ছিল না। আমি অশান্তিতে ভুগেছি, আমি যন্ত্রণায় ভুগেছি, আমি কষ্টে কান্না করেছি। কিন্তু আমি বললে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমি বর্তমানে আমার বউ আর আমার একটা পুত্র সন্তানকে নিয়ে বর্তমানে এতটা সুখী আছি, এতটা ভালো আছি, যতটা ভালো আমি ঢাকার মাটিতে ছিলাম না। আপন ভাই, আপনার গল্পগুলো আমি মাঝে মাঝে শুনে আমার ভালো লাগে, এবং সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আপনাকে আমার জীবনের গল্পটা বললাম। যদি মন চায় আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন। আপনাকে গল্প বলার জন্য আমার ছেলে সাইমন আমাকে সহযোগিতা করেছে। সাইমনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই সাইদুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, লোকে বলে যে সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আমরা সম্পদ নিয়ে কত না বড়াই করি, কত না অহংকার করি, সম্পদ নিয়ে আমরা কত কী করি, কিন্তু এই সম্পদ নিতে আল্লাহর একটা সেকেন্ডও সময় লাগে না। এই সাইদুলের কোনো কিছুই ছিল না। এক অজপাড়া গায়ের দরিদ্র পরিবারের সন্তান সাইদুল ইসলাম একটা সময় ঢাকাতে বিশাল সম্পত্তির মালিকও হয়, এবং এক পর্যায়ে এখন সে সব কিছু হারিয়ে সেই গ্রামে বউ আলোর কাছেই ফিরে যায়।
তবে আলো নামের যে মহিলাটা আছে সে আল্লাহর নেককার একজন বান্দি। আপনি চিন্তা করে দেখেন, একটা হিন্দু পরিবারে থাকার পরেও, সোনালী দিদি নামের এক হিন্দু পরিবারে থাকার পরেও এই আলো সেই পরিবারে কোরআন তালাওয়াত করতো, নামাজ পড়তো, দিনের পথে চলাফেরা করতো, কত পরিমাণের ভালো একজন মহিলা ছিল। তো আল্লাহ যদি দেয় তবে পৃথিবীর কেউ কেড়ে নিতে পারে না, এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। শেষ পর্যন্ত সাইদুল, আমার কাছে যেটা মনে হলো, একটা বিষয় আমাকে খুব অবাক করেছে যে সাইদুলকে স্বপ্নে এসে কোনো এক ব্যক্তি বলেছিল আলোর চিকিৎসাটা করার জন্য। কেন জানি আমার মন বলে সাইদুল যদি আলোর অপারেশনটা করাতো, চোখের অপারেশনটা করাতো, তাহলে হয়তো সাইদুল আজকে এই দিনটা দেখতে হতো না। আমার কাছে যেটা মনে হয় আর কি, যদি আলোর চোখের চিকিৎসাটা করিয়ে সে আলোর সাথেই থাকতো, তাহলে হয়তো তার আজকের এই দিনটা দেখা লাগতেছে না। যদিও সে এখন বলে সে ভালো আছে, তবে সে হয়তো তার সম্পদগুলোর মাঝেই থাকতো। যাই হোক বন্ধুরা, গল্প কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনার মতো করে রংপুরের ভাই মধ্যবয়স্ক সাইদুল ইসলামকে একটা কমেন্ট বক্সে লিখবেন। তিনি আপনার কমেন্টগুলো পেলে তিনি এবং তিনার ছেলে সাইমন খুব খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।